আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। অবশ্যই নিঃসন্দেহে বলা যায় যে রাষ্ট্রের সংস্কারের জন্য, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে মেরামতের জন্য নানান দিক থেকে নানান ধরনের প্রস্তাব আসছে, নানান ধরনের কথাবার্তা উঠছে। একই সঙ্গে নির্বাচনের প্রসঙ্গটিও আসছে। কবি এবং রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার তিনিও দেশের বিভিন্ন সংকটে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন কিংবা রাষ্ট্র পরিচালনার বাইরে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে। আজকে আমরা ফরহাদ মজহারের কথা শুনব, তার ভাবনার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। রাষ্ট্র সংস্কারের বিষয়ে তিনি কি ভাবছেন, কিভাবে মূল্যায়ন করছেন, ছাত্রদের বর্তমান যে অ্যাক্টিভিটিসগুলো চলছে সব বিষয় নিয়ে আমরা কথা বলব। তার সঙ্গে আমাদের আজকের বিষয় রাষ্ট্র সংস্কারে ফরহাদ মজহারের, আবার নাও এই লাইনটাই হয়েছে, স্পেলিং প্রোনাউন্সিয়েশন সমস্যা হয়েছে, নাও। হ্যাঁ হ্যাঁ আমন্ত্রণ ২১ রাতে। নিঃসন্দেহে বলা যেতে পারে যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের মেরামতের জন্য বিভিন্ন জন বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসছেন, তাদের মতামতগুলো তুলে ধরছেন। একইভাবে রাষ্ট্রচিন্তক এবং কবি ফরহাদ মজহার তিনিও দেশে বিভিন্ন সংকটে বিভিন্ন সময়ে তার নিজস্ব দার্শনিক চিন্তাভাবনা প্রকাশ করে আসছেন। বর্তমান সময়ে তার ভাবনাটি কি, তার ভাবনা কতটুকু কাজে লাগবে আমাদের জন্য, এ বিষয়ে তার সঙ্গেই আমরা কথা বলবো, তার ভাবনাগুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের আজকের বিষয় রাষ্ট্র সংস্কারে ফরহাদ মজহারের ভাবনা। আপনাকে আমন্ত্রণ ২১ রাতে। প্রথমে যদি আপনার কাছে জিজ্ঞাসা করি যে বর্তমান যে সরকার কাজ করছে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন, এই সরকারের প্রথম কাজটা কি হওয়া উচিত ছিল বা কি করা উচিত, প্রধানতম লক্ষ্য? আমার তো একটা ক্রিটিক আছে, আপনিও তো জানেন মোটামুটি। সেটা হচ্ছে যে আমি আসলে মনে করি যে আমাদের এবারকার কাজটা ছিল রাষ্ট্রটা গঠন করা। কারণ আমরা 72-তে কিন্তু রাষ্ট্রটা গঠন করতে পারিনি, মানে বাংলাদেশের জনগণ পারেনি। আমরা ভোট দিয়েছি যাদের পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য, তারা ফিরে এসে দাবি করলেন তারা বাংলাদেশের সংবিধান রচনা করবেন। ফলে ওই কিন্তু একটা গোড়াতে কিন্তু একটা গ্যাপ আমাদের রয়ে গেছে। তারপরেও কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু সেখানেও আমরা একটা সিম্পল তত্ত্বাবধায়ক সরকার টাইপের সরকার পেলাম, যেখান থেকে 11 সরকার এলো, তারপরে শেখ হাসিনা এলেন, তারপরে আমরা ফ্যাসিজমটা দেখলাম। এর হিস্ট্রি আমাদের খুব দ্রুতবেগী হিস্ট্রি। তার ফলে এবারকার জনগণের প্রত্যাশা ছিল যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা তো এই এত বড় গণ অভ্যুত্থান এর আগে বাংলাদেশের ইতিহাসে আসলে হয়নি। 69 একটা ভিন্ন চরিত্রে আমি পরে আলোচনা করবো। কিন্তু এর ফলে আমাদের একটা প্রত্যাশার জন্মেছিল যে বাংলাদেশকে আমরা নতুনভাবে গড়তে পারবো। ব্যাপারটা সংস্কার নয়, মানে এই গণ অভ্যুত্থানের আগে আমরা সংস্কারের কথা বলেছি। এটা যারা বলেছেন তারা ন্যায্য, যে তারা ভেবেছিলেন যে আবার এত গণ অভ্যুত্থান দ্বারা হবে না, হয়তো প্রথাগত রাজনৈতিক দলগুলোর দ্বারা আমরা কিছুটা সংস্কার পাবো, পার্লামেন্টে তর্ক বিতর্কের মাধ্যমে কিছু কিছু আমরা ভালো করতে পারবো। কিন্তু নতুনভাবে রাষ্ট্রটা গঠন করে যে স্বপ্নটা, এটা ছাত্ররা আমাদেরকে দেখিয়েছে, জনগণের প্রত্যাশাটাও বেড়েছে। প্রত্যাশা বেড়ে পরে যেটা উচিত ছিল আসলে যে ডক্টর ইউনূসকে তিনি এই শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ না নিয়ে তিনি প্রোক্লেইম করতে পারতেন, যেটা হয় যে কোনো আমাদের আমেরিকান ডিক্লারেশন যদি আপনি দেখেন, বা যে কোনো ফরাসি বিপ্লব বা যে কোনো বিপ্লবে আপনি দেখেন, তখন যেটা হয় একটা প্রোক্লেমেশন হয়, একটা ঘোষণা হয়। বা আমাদের ধরুন এই 71 মুক্তিযুদ্ধে কী হয়েছে, আমরা প্রোক্লেম করেছি, ঘোষণা করেছি আমরা বাংলাদেশের জনগণ এই 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 করেছি এবং এটা পারি না, এটা পারি না, এটা পারি না, ফলে অবশেষে আমরা আমাদের নিজেদেরকে একটা স্বাধীন বাংলাদেশ আকারে ঘোষণা করলাম। তো উনি খুব সহজে করতে পারতেন যে আমরা এতকাল পর্যন্ত বাংলাদেশের জনগণ আমরা চেয়েছি একটা রাষ্ট্র গঠন করতে, আমাদেরকে বারবার ব্যর্থ করা হয়েছে, এরপর আমাদের এই ফ্যাসিজম এসছে, এইভাবে অত্যাচার করা হয়েছে, ফলে আমরা বাংলাদেশকে নতুন করে গঠন করব। আমাদের ধরুন 71 সালে যে যখন মুক্তিযুদ্ধ আমরা করি, তার আগে কী ছিল, আমরা কিছু ব্যক্তিকে আমরা ভোট দিয়েছি, সেটা এলএফের অধীনে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। সেটা কারা করেছেন? ইয়াহিয়া খান করেছিলেন। ফলে তাঁর তৈরি সামরিক বাহিনীর তৈরি লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে নির্বাচন হয়েছে কী জন্যে? পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য। তো তারা ফিরে এসে দাবি করলেন যে তারা স্বাধীন বাংলাদেশের সংবিধানের প্রণয়ন তারাও করবেন। এটা তো হয় না আসলে। তখন তো একটা নির্বাচন হওয়ার কথা ছিল, মানে স্বাধীন বাংলাদেশের জনগণ তাদের যেই গঠনতন্ত্র হবার কথা, তার জন্য তারা স্বাধীনভাবে নির্বাচন করবার কথা ছিল, আলাদা গণপরিষদ।
এটা হয়নি। যে কারণে আমি বারবারই বলি, আমরা যে 72 সালের সংবিধানকে যেটা কারণে পবিত্র বলি, এটা আসলে কিন্তু পাকিস্তানি সংবিধান। এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো বিভ্রান্তি থাকা উচিত না। আমরা পারি নাই, ফেয়ার এনাফ, আমরা পারি নাই। এবং তার কিন্তু কুফল কিন্তু আমরা এতটা বছর কিন্তু বয়ে বেড়াচ্ছি। তো বয়ে বেড়াবার পরে 2024 সালে যখন আমাদের এত বড় একটা সুযোগ এলো, এত বিশাল একটা সুযোগ এলো, এত মানুষ প্রাণ দিয়ে যখন আমাদেরকে নতুনভাবে গঠন করবার স্বপ্ন দেখিয়ে চলে গেল, আপনি তখন কি করে আপনি আবার শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ নেন আর এই রাষ্ট্রকে টিকিয়ে রাখেন? এটা তো হতে পারে না। ফলে এখানে একটা বড় ধরনের একটা গ্যাপ ঘটে গিয়েছে। এটার কিন্তু আমি মনে করি শুরু থেকে আমি যে সমালোচনা করছি, এটার একটা কুফল আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখব। এবং দ্রুতবেগে যদি তারা একটা সমাধান না করেন, তাহলে এটা বেশ বিপজ্জনক রূপাকে হাজির হবে। কেন হবে আমি বলি আপনাকে। শেখ হাসিনা আপনি শুনেছেন, তার কিছু ভিডিও এসছে, তিনি বলছেন তিনি চট করে ঢুকে পড়তে পারেন। এখন তিনি দাবি করেছেন তিনি বাংলাদেশে এখন তিনি প্রধানমন্ত্রী। করেছেন কি জন্য? আমি বলছি আমি তো কোনো পদত্যাগপত্র দিই নেই। এখন তিনি দাবি করছেন, এটা ইন্টারন্যাশনালি এটা ক্যাম্পেইন হচ্ছে। ভারত এখন শেয়ার করছে, মানে আমাদেরকে নিশ্চিত করে বলছে না যে শেখ হাসিনা কী ধরনের ভিসায় ভারতে আছেন। তিনি তো ভারতে থাকতে পারেন না, তার তো আগের সে ভিসা নাই, লাল ভিসা তো নাই, তার তো লাল পাসপোর্ট নাই। তো ফলে এই যে একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই পরিস্থিতির মধ্যে আর হাসিনা যখন দাবি করছেন এই তার যে বক্তব্যে যে তিনি চট করে ঢুকে পড়তে পারেন, এটা তো চিন্তার বিষয়। আপনি কেন এই সংবিধানটা আপনি জারি রাখবেন? সামরিক বাহিনী যখন অভ্যুত্থান করে তখনও তো সংবিধান স্থগিত করে, তারপর ফরমান দিয়ে দেশ চালায়। তার আপনারা পাচ্ছেন না কেন? এটা তো কোনো যুক্তি হতে পারে না। এটা তো কোনো সাংবিধানিক যুক্তি কি রাজনৈতিক কোনো যুক্তিতে এটা টেকে না যে আপনি পুরনো সংবিধানের অধীনে পুরো উপদেশটাকে আপনি শপথ নিলেন যে আমরা এই সংবিধানের অধীনস্থ থাকবো, এই সংবিধান মেনে চলবো। কেন মেনে চলবো আমরা এই সংবিধান? এই সংবিধানকে তো উৎখাত করার জন্য জনগণ লড়েছে। এই সংবিধানকে আপনার রাখার জন্য কে এত আমরা এত প্রাণ দিয়েছে, যেটার মধ্যে একটা সমস্ত পড়ার ফ্যাসিস্ট সমস্ত এলিমেন্ট এই সংবিধানের মধ্যে রয়েছে। আপনি বড়জোর বলতে পারেন, যদি আপনি কোনো কম্প্রোমাইজ করতে চান আদৌ, আপনি বলছেন সংবিধানের মধ্যে একটা কথা লেখা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। সংবিধান মানে হলো, ব্যাখ্যা করেছে আমাদের কনস্টিটিউশন, যে এটা হলো জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। এটাকে বলে পপুলার সভারেন্টি। তো আপনি বলতে পারতেন আমাদের পপুলার সভারেন্টি সংবিধানে ছিল, কিন্তু শেখ হাসিনা আমাদের সঙ্গে বিট্রে করেছে, ফলে সেই পপুলার সভারেন্টির ভিত্তিতে আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করছি। খুব সিম্পল, কিন্তু এটার মধ্যে কোনো উকিলই নেই, কোনো উকিলি বুদ্ধি নেই, খুব সোজা ব্যাপার। তাহলে আপনি এটা কেন করলেন? এটা যুক্তি নাকি? এটা তো কোনো অযুক্তি। এটা কোনো যুক্তি আপনি করতে পৃথিবীর করতে হবে না। রাজনৈতিক দিক থেকে এটা কোনো যুক্তি খুঁজে পাবেন না, আপনি কোনো প্রকার কি বলা হবে লিগ্যাল আপনি যুক্তি খুঁজে পাবেন। ঠিক আছে না? আমার প্রশ্নটা ছিল যে বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কিছু ইঙ্গিত করেছেন, তারপরে যদি একটু শুনি যে তাহলে কি সংবিধান পরিবর্তনই মূল কাজ হওয়া উচিত আপনার কাছে মনে হচ্ছে? ওটাই নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা মূল কাজ। আচ্ছা, সংবিধান শব্দটা আমাদের ভোকাবুলারি থেকে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে বলি? সংবিধানটা ব্যবহার করে ঔপনিবেশিক শক্তি। আমি আপনাকে শাসন করতে চাই, আপনি শাসিত হবেন, ফলে আপনাকে শাসন করবার জন্য যে আইন করি, যেমন ইন্ডিয়া অ্যাক্ট, এটাকে বলে সংবিধান। কিন্তু যখন একটা জনগণ তার নিজেদেরকে নিজেরা রাজনৈতিক জনগোষ্ঠী আকারে গঠন করে, এটা কিন্তু শুধু সংবিধান না, এর মধ্যে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অভিপ্রায়, তাদের ভ্যালু, তাদের ধর্ম, তাদের সংস্কৃতি, বহু কিছু এর মধ্যে জড়িয়ে থাকে, তাদের ভাষা, অনেক কিছু জড়িয়ে থাকে। গণতন্ত্র দেখেন, গণতন্ত্র তো আমরাও গণতান্ত্রিক দেশ, ভারতও গণতান্ত্রিক দেশ, এক দেশ হচ্ছে না কি জন্য? because there are certain fundamental differences. ফলে এই সংবিধান বলতে রাষ্ট্র গঠন করা বলতে এটাই বোঝায়, মানে সংবিধান তো অনেক কিছু স্পষ্ট করার প্রয়োজন পড়ে না। যে কোনো গঠনতন্ত্র প্রিসাপোজ করে যে জনগণের কালচার, তার ধর্ম, তার সংস্কৃতি, তার জীবন ব্যবস্থার বহু কিছু রিফ্লেক্ট করবে, এবং গঠনতন্ত্র ওটাকে বিকশিত করবার জন্যে, ওটাকে রক্ষা করার জন্য গঠনতন্ত্র প্রণয়ন হয়। এমনকি গঠনতন্ত্র যখন বলে যে আমি জাতীয় প্রতিরক্ষা করব, এর মধ্যে প্রতিরক্ষার ধারণার মধ্যেও কিন্তু জনগণের কী বলে মূল্যবোধ, তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার ভাষা, অনেক কিছু। আপনি কী প্রতিরক্ষা করবেন? খালি জমি, আচ্ছাদিত জমির ভূখণ্ড রক্ষা করা কি কেউ জাতীয় প্রতিরক্ষা বলে না? তাহলে জাতীয় প্রতিরক্ষার ধারণাটা কিন্তু নতুন করে আমাদের ভাবতে হবে এই বিশ্বে, মানে আমাদের সেনাবাহিনীকে ভাবতে হবে যে কী তারা প্রতিরক্ষা করবে, ঠিক না? ফলে এটা কিন্তু গঠনতন্ত্র। সংবিধান দিয়ে আপনি পারবেন না বুঝতে। গঠনতন্ত্র বলি আর সংবিধান বলি, যাই বলি না কেন আমি, সেখানে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সন্নিবেশিত করতে হবে যদি আমরা নতুন সংবিধান বা নতুন গঠনতন্ত্র চাই? নতুন গঠনতন্ত্র প্রণয়ন করার কতগুলো পদ্ধতি আছে। আপনি যখনই নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবেন, আপনার প্রথম কাজটা হচ্ছে, যেহেতু এটা জনগণের অভিপ্রায়টা, আপনি
গঠনতন্ত্রে ধারণ করতে চাইছেন। আচ্ছা, আপনি মার্কিন কনস্টিটিউশন কী করে হয়েছে? বিস্তর তাদের কথাবার্তা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এমনকি তাদের মিডিয়া অংশগ্রহণ করেছে, তাদের পত্রপত্রিকাগুলো আপনার অংশগ্রহণ করেছে। ফেডারেল পেপারসের মধ্যে আপনি সংবিধানের তর্ক বিতর্ক, আলাপ আলোচনা, বিভিন্ন আপনার বড় বড় তাদের চিন্তাবিদ, তাদের সমাজের বুদ্ধিজীবী, তাদের সমাজের সমাজকর্মী, রাজনীতিবিদ, তারা সকলেই তাদের মতামত দিয়েছে। তাহলে গঠনতন্ত্রের প্রণয়ন প্রক্রিয়াতে জনগণকে আপনাকে অন্তর্ভুক্ত করতেই হবে, এটা হলো প্রথম কাজ। এখন আপনি খেয়াল করেন, যদি আমরা জনগণকে অন্তর্ভুক্ত করতাম তাহলে আমরা গ্রাম থেকে উপজেলার পর্যায়ে বিভিন্ন পর্যায়ে জনগণকে বলতাম, দেখো তোমরা তোমাদের রাষ্ট্র পেয়েছো, তোমরা তোমাদের যেটা চেয়েছো এটা পেয়েছো, আমাদেরকে তোমরা বসিয়েছো, আমরা তোমাদের পক্ষে এসেছি, এবার আসো বলো তোমরা কী ধরনের রাষ্ট্র চাও। এটা ছিল প্রথম কাজ। এই প্রক্রিয়াটা কেমন হতে পারে? এটা হতে পারে আপনি যদি উপজেলাতে খেয়াল করেন, আপনি অতি সহজে ইউনিকে বলতে পারেন যে আপনি ওই এলাকার যে সাধারণ মানুষ তাদেরকে মিটিং করুন, তাদের কাছে শুনুন তারা কী ধরনের রাষ্ট্র চায়। তারা তো আপনার মতো করে গুছিয়ে নাও বলতে পারে, কিন্তু তাদের চিন্তার মধ্য দিয়েই তারা আপনি রাষ্ট্রের ধারণা পাবেন। যেমন তারা হয়তো বলতে পারে আমাদের এখানে মাছ হারাই গেছে, আমরা মাছ চাই, আমাদের এই গাছটা নেই, এই গাছটা নেই, আমাদের জীবিকার সমস্যা, এই কথাগুলো বলতে পারে। আপনি এটাকে সিম্পলি যখন কনস্টিটিউশনে ট্রান্সলেট করবেন, আপনি বলতে পারেন যে প্রাণ প্রকৃতি ধ্বংস করে এমন কিছু আইন রাষ্ট্র করতে পারবে না। এই তো শিকার সংবিধান এক লাইনের মধ্যে, প্রাণ প্রকৃতি প্রাণ বৈচিত্র্য ধ্বংস করে এই ধরনের কোনো আইন থাকতে পারবে না। আরেক জায়গাতে লোকজন বলছে দেখো আমরা এত বছর গুম হয়েছি, আমাদেরকে এত অত্যাচার করা হয়েছে, আমাদের এত মামলা হয়েছে, তো আমরা তো এটা চাই না, আমরা চাই আমাদের রাষ্ট্র যেখানে এগুলো না থাকুক। তো ফলে আপনি সংবিধানে এটাকে সংক্ষিপ্তভাবে লিখবেন যে রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না, ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ করবেন। এই তো সিম্পল। সংবিধান বা গঠনতন্ত্র প্রণয়নের একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াতে আপনি আলাপ আলোচনা করবেন, তার মধ্যে দিয়ে একটা সারাংশ বেরিয়ে আসবে, যেটা হবে একটা ইউনিভার্সাল একটা নীতি আকারে, আদর্শ আকারে দাঁড়াবে, যেটা আপনার সংবিধানের প্রিয়াম্বেলে থাকে। এরপরে আসবে ভিন্ন তর্ক, আমাদের জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের সেপারেশন আমরা কী করে নিশ্চিত করব, আমাদের লোকাল গভর্নমেন্টের চরিত্র কেমন হবে। আমরা যে এখন বলছি যে লোকাল গভর্নমেন্ট যেটা আছে এটা তো নাই, স্থানীয় সভাপতি কিচ্ছু নেই বাংলাদেশে। ফলে আমাদেরকে এখন একটা সাংঘাতিক ইম্পর্ট্যান্ট এরিয়া হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন এবং স্থানীয় সরকার গঠন করা, এবং ঢাকা শহর থেকে এই ক্ষমতার কেন্দ্রবিন্দু আকারে ঢাকা শহরকে আপনার ক্ষুদ্র করে নিয়ে আসা, মানে রিয়েলি পিপুলকে বিভিন্ন ক্ষেত্রে পার্টিসিপেট করতে দেওয়া। আরেকটা আসছে যে বড় বড় প্রকল্প যখন করেন, তখন বড় বড় প্রকল্প যে অল্প কিছু লোক প্রজেক্ট লেখা সাবমিট করলো, প্রকল্প এসে গেল, তো এটা তো ক্ষতি করছে জনগণকে। ফলে বড় প্রকল্পের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজে থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আপনি একটা যে কোনো একটা ধরুন একটা আপনি কয়লাভিত্তিক একটা কী বলে এনার্জি বিদ্যুৎ উৎপাদন করবেন, সেই কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন যে জায়গায় করবেন সেই এলাকার জনগণের মত আপনাকে নিতে হবে। তাহলে গণতন্ত্র বলতে এটাই বোঝায় যে আপনি ইচ্ছা করলে যা কিছু চাপাই দেবেন, যেখান থেকে রূপপুর কয়লা কী বলুন, কে মাথারি বেড়ে বানাবেন, কি আপনি কী বলে এই যে আপনি নিউক্লিয়ার যেটা আপনি করছেন এটা করুন, এটা তো হবে না তো আপনাকে। ফলে আপনাকে জনগণকে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে যেন সে মত দিতে পারে, নিজের মত সে প্রকাশ করতে পারে, এবং জনগণের আলাপ আলোচনার ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নেবেন। এখন সে আলাপ আলোচনার মধ্যে জনগণ ভুল কথা বলতেই পারে, তার সেই ভুলটাকে শোধরাবার দায়িত্ব কিন্তু আপনার। আমি ধরে নিলাম যে আপনি যেগুলো বলছেন সেগুলি জনগণ বলবে বা জনগণের পক্ষ থেকে বেরিয়ে আসবে। আপনি যে কথাগুলো গত কয়েকদিন ধরে বলছেন যে তিনটা বিষয়কে অবশ্যই প্রাধান্য দিতে হবে। এক হচ্ছে ব্যক্তির অধিকার এবং মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, যেটি কেবলমাত্র বললেন। আপনি বলেছেন যে এমন রাষ্ট্র চাই যেখানে সামষ্টিক স্বার্থ রক্ষা করতে হবে, এবং প্রাণ প্রকৃতি পরিবেশ এবং জ্ঞান ঐতিহ্য ধ্বংস করবে না এমন কিছু সন্নিবেশ থাকতে হবে। তো আমাদের এক্সিস্টিং যে সংবিধান তার মধ্যে তো এই কথাগুলো কি নেই? প্রাণ প্রকৃতি ধ্বংস করবে না। আপনি যেখানে আপনার সিদ্ধান্ত গ্রহণ করে একজন ব্যক্তি তার ইচ্ছা মতন, এটা একটা সাংবিধানিক একনায়কতন্ত্র এবং একটা ফ্যাসিস্ট কনস্টিটিউশন। তো এই সংবিধানে তো কিচ্ছু নেই, এগুলো কোথায় পাবেন আপনি? আছে আপনি ব্যক্তির অধিকার এক লাইনে বলা হচ্ছে, পরের লাইনে এটাকে আপনাকে নাকচ করে দেওয়া হচ্ছে যে এই কারণে আপনার কি যে কোনো হলে আমরা এটাকে ভিন্ন আইন আপনার হতে পারে। আমি বলছি যে রাষ্ট্রেরই কোনো অধিকার নেই, ব্যক্তির যে ঠিক যেমন মার্কিন কনস্টিটিউশন আছে, আপনি তো এমন কিছু করতে পারবেন না যেখানে গণতন্ত্র মানে কি ব্যক্তিকে আপনি তাকে প্রতিষ্ঠা দিচ্ছেন, তাকে স্বীকৃতি দিচ্ছেন, ফলে ব্যক্তির অধিকার হরণ করবার তো কোনো অধিকার রাষ্ট্রকে আপনি দিতে পারেন না। রাইট, খুব সিম্পল ব্যাপার। ফলে গণতান্ত্রিক রাষ্ট্র মাত্রই ব্যক্তির মর্যাদা এবং ব্যক্তির অধিকার নিশ্চিত করতে হবে, এবং রাষ্ট্রকে সে অধিকার দেওয়া যাবে না যে সে ইচ্ছা করলে রাতের বেলা এসে আপনাকে তুলে নিয়ে যাবে।
বা আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, একটা অভিযোগ খাড়া করে নিয়ে আপনাকে ধরে নিয়ে চলে যাবে বা আপনাকে গুম করবে, এটা তো করতে পারবে না রাষ্ট্র। তাহলে এই অভিজ্ঞতা তো আমরা দেখেছি। ফলে এই কথাটা তো আমাদের সংবিধানে থাকতেই হবে, কারণ রাষ্ট্রের যে খারাপ দিকটা আমরা দেখেছি, যে নেগেটিভ দিকটা আমরা দেখেছি, এটাকে তো প্রতিরোধ করতে হলে তো এইটা ছাড়া তো আমাদের সামনের কোনো পথ নেই। যদি আমরা দেখতাম যেটা লিবারেল স্টেটের মতো আমরা ফাংশন করছি, বা আমরা যারা ক্ষমতায় যাচ্ছে তারা একটা কী বলা যায় এই ধরনের খারাপ কাজগুলো তারা করে না, বা এই ধরনের খারাপ কাজগুলো কিছু দুর্ঘটনা বসে হয়েছে, কিন্তু ঘটনা তা তো না। আমাদের স্টেটের চরিত্রের মধ্যে আমরা এই ভয়ঙ্কর দিকটা দেখেছি বলে আমাদেরকে এই কথাটা পরিষ্কার বলতে হবে যে রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না ব্যক্তির অধিকার হরণ করবার। কিন্তু স্টেটের সেই ভয়ঙ্কর চরিত্রের কারণেই তো আমরা ৭২-এর সংবিধান বলি বা এক্সিস্টিং সংবিধান বলি, এইসবের মধ্যে যেই বিধিবিধানগুলো রয়েছে বা বাংলাদেশে যে আইনগুলো রয়েছে, সেই আইনগুলো তো ভায়োলেট করা হচ্ছে রাষ্ট্রের ভয়ঙ্কর চরিত্রের কারণে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যত সুন্দরভাবেই জনগণের স্বার্থে, গণমানুষের স্বার্থে যে সংবিধানই রচিত হোক না কেন, সেগুলো শাসক গোষ্ঠীর মানসিকতা পরিবর্তন না হলে সংবিধান রক্ষা করবে কে? না, প্রথমত এই আপনার এই আর্গুমেন্টটার হিস্টোরিক্যালি তার একটা ত্রুটির দিকটা বলি আপনাকে। যখনই গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে যখন এই ধরনের গঠনতন্ত্র রচিত হয় এবং জনগণ যখন পার্টিসিপেট করে, এটা সবসময় একটা দীর্ঘ স্টেবল রাষ্ট্রের জন্ম দেয়, যে কারণে ফরাসি বিপ্লব আজকে ইউরোপকে পথ দেখিয়ে যে কী করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে হয়। কিংবা আপনি যদি আমেরিকান আপনি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স খেয়াল করেন, যে পরবর্তীতে কিন্তু তারা অ্যামেন্ডমেন্টও করেছে তাদের, মানে জনগণকে অ্যামেন্ড করবার তার একটা সুযোগ আছে। ফলে দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্টেবল একটা স্টেট আকারে সে থাকতে পেরেছে এবং আজকে সারা পৃথিবীতে সে শাসন করতে পেরেছে, ঠিক আছে না? ঠিক তেমনি কনস্টিটিউশন আপনি দেখেন, চীনের ক্ষেত্রে আপনি দেখছেন জনগণকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার অর্থটা কি? আপনি তাকে পলিটিক্যালি সচেতন করছেন, এবং যখন আপনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করাবেন এবং রাষ্ট্র যখন এই কাজটাকে গুরুত্বপূর্ণ মনে করবে, তাহলে সেই ধরনের নাগরিকই রাষ্ট্র তৈরি করবে, তাদের শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে কালচারাল মুভমেন্টের মধ্যে, যাতে রাষ্ট্রটা স্টেবল হয়। ফলে আপনি জনগণ বাদ দিয়ে তো কিছু করতে পারবেন না। ফলে এটা তো একটা অনগোয়িং প্রসেস। এই প্রসেসটাকে জারি রাখতে হবে তো আপনাকে। আপনার এডুকেশন সিস্টেম বলেন, আপনার বিভিন্ন প্রচার মাধ্যম বলেন, আপনার বিভিন্ন রকম সাংস্কৃতিক আন্দোলন বলেন, ঠিক না, বিভিন্ন রকম সামাজিক আন্দোলন বলেন, প্রত্যেকটা আন্দোলনটা আপনাকে ভালো নাগরিক তৈরি করার দিকে আপনাকে নিয়ে যায়। তো এইটা যখনই থাকে তখন স্বভাবতই সংবিধান সক্রিয় এবং সজীব থাকে। সংবিধান সক্রিয় সজীব কখন থাকে না? যখন জনগণকে আপনি বাদ দেন, জনগণকে আপনি বিচ্ছিন্ন করে ফেলেন। ফলে জনগণকে বিচ্ছিন্ন করে আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন না কেন, এটা কোনোদিনও টিকবে না। যেমন এখন আপনি খেয়াল করেন, আপনি কতগুলো কমিশন বসিয়ে দিয়েছেন উপর থেকে, আপনি কত কমিশন নাম দিয়েছেন, তাও ব্যক্তির নাম দিচ্ছেন। ব্যক্তিগুলো সবই যে অবিতর্কিত তা তো নয়, অনেকে বেশ ভালোভাবে বিতর্কিত। এতে কী হচ্ছে? এতে জনগণ কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। কারণ আপনি যে জনগণকে ইনভলভ করবেন, আপনি তো গঠনতন্ত্র যখনই আপনি প্রক্রিয়া শুরু করবেন, তখন বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের সেপারেশন, এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি কী করে সেপারেশন হবে, আপনার ম্যাজিস্ট্রেসির ক্ষমতা কতটুকু, আদালতের নিম্ন আদালতের ক্ষমতা কতটুকু থাকবে, উচ্চ আদালতে কী হবে, অ্যাপিলেট ডিভিশনের ক্ষমতা কী হবে, পুরো ব্যাপারটা তো জনগণকে আপনি সিদ্ধান্ত নিতে দেবেন। এবং সেখানে দেখা যাবে আমাদের পুরনো সালিসি ব্যবস্থা ফিরে আসছে। এটাকে আপনি ডিস্ট্রয় করে দিয়েছেন। খেয়াল করেন কী করেছেন। আমরা কিন্তু আগে কী হতো, ছোটোখাটো মামলা, জমি নিয়ে মামলা, ধাক্কাধাক্কি দিয়ে মামলা, কি আপনার পারিবারিক আইন মামলা, সম্পত্তি মামলা, এগুলো সালিসি হয়ে যেত গ্রামে, ছোটোখাটো সালিসি হয়ে যেত, পারিবারিক দ্বন্দ্বগুলোর সমাধান হয়ে যেত। এখন আমি বিশাল বিশাল মামলা এই বস্তা বস্তা হয়ে পড়েছে আদালতের মধ্যে। এগুলো তো আদালতের কাজ না। যেগুলো সমাজ নিজে সমাধান করতে পারে, যেসব দ্বন্দ্বগুলো, এগুলো তো আদালতে আনাটাই তো একটা খারাপ রাষ্ট্রের লক্ষণ। ফলে আপনি নতুন রাষ্ট্র করার মানেটা কি? জনগণকে আপনি ক্ষমতা দিন। জনগণকে যখনই আপনি ক্ষমতা দিবেন, জনগণ কিন্তু তার ভালোটা বুঝবে। সে যে ভুল করবে না তা না, সে ভুলও করতে পারে, কিন্তু সে ভুল শোধরাবার পথে কিন্তু জনগণ আপনার খুঁজে পাবে। ফলে জনগণকে বাদ দিয়ে আপনি যখনই উপর থেকে কিছু করতে চেষ্টা করবেন, এটা বুমেরাং হবে, এবং এটাই হতে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমরা একটা বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরবো। দর্শক, একটা ছোট্ট বিরতি পরে খুব শীঘ্র ফিরছি।
আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি কবি রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারের সঙ্গে রাষ্ট্র সংস্কার বিষয়ে তার ভাবনার বিষয়গুলো জানার চেষ্টা করছি। ফরহাদ মজহার, আপনি নির্বাচন কমিশন নয়, সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠিত হয়েছে তার খানিকটা সমালোচনা করছিলেন। ব্যক্তিকে না বসিয়ে বা একটা সাংগঠনিক রূপ না দিয়ে কমিশনগুলোর আসলে মানুষের ভাবনাগুলো কিভাবে আমরা গ্রহণ করতে পারতাম সংস্কারের জন্য? আমি কিন্তু সংস্কারের লোক না। আমি এই তথাকথিত সংস্কার এই রাষ্ট্রের এইভাবে হয় না। আচ্ছা, পৃথিবীর কোথাও এভাবে সংস্কার হয় না। শব্দটা কি ব্যবহার শব্দ করতে হলো পারি? গঠন। আপনি নতুনভাবে গঠন করা মানে আপনাকে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। তার মানে হলো এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, তার একটাই তার কাজ, প্রধান কাজ, সেটা হচ্ছে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া ইমিডিয়েটলি শুরু করা। এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই গণ অভ্যুত্থানটাকে আইনের ভাষায় বলা হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে জনগণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গাঠনিক শক্তি সে তার নিজের হাতে নিয়েছে, এবং সেটা এখন আর শেখ হাসিনা কি আগের ফ্যাসিস্ট সংবিধানের অধীনে নাই। এখন এই গাঠনিক শক্তিটাকে আপনি একটা গঠনতন্ত্রের রূপ দেবেন, এই হচ্ছে তার মূল লিগ্যাল দিকটা। ফলে এই গাঠনিক শক্তিকে আপনি আবার কি করে পুরনো সংবিধানে ঢুকে ফেললেন, এটা তো হতে পারে না। ফলে মূলত এই গাঠনিক শক্তি যখন থাকে, তখন আপনার প্রথম কাজ হচ্ছে যে অলিখিত যেই সংবিধান, যেটা আমরা এখন লিখি নাই কিন্তু জনগণ বিভিন্নভাবে এটা প্রকাশ করেছে, জীবন দিয়ে প্রকাশ করেছে, আমার নিজেকে শহীদের প্রকাশ করেছে, এটাকে আপনি একটা লিখিত রূপ দেবেন। এই যে অলিখিত থেকে লিখিত পর্যন্ত আসা, এটাকে কিন্তু বলে অন্তর্বর্তীকালীন সরকার। এটার বেশি, এর বাইরে আপনি যেসব সংস্কারের কাজ তারা এখন করছে, এটার তো দরকার নেই। এটা তো শেখ হাসিনা করতে পারতো, এটা তাদেরকে দরকার কি আমার? আর এই কমিশনটাও দরকারটা কী ছিল? কমিশন দিয়ে আমি কী করবো? উপর থেকে কত লোকের নাম আপনি দিয়ে দিয়েছেন, যে যাদের যে কাজটা, তাদের যে আইন সংক্রান্ত চিন্তা, তাদের যে সংস্কার সংক্রান্ত চিন্তা, এটা তো বিতর্কিত সমাজে। কনস্টিটিউট শব্দটা মানে গঠন করা, কনস্টিটিউশন মানে গঠনতন্ত্র। এটা কিন্তু সংবিধান না, এটা আমরা কিন্তু কামাল হোসেনের কাছ থেকে বলে শিখেছি। এটা কিন্তু কলোনিয়াল কনস্টিটিউশন ছিল বলে এটাকে তিনি সংবিধান বলেছেন। সংবিধান মানে আইন। আমি এটা স্বাধীন দেশ, আমি আইন কেন বানাবো? আমি কি করে জনগোষ্ঠী হিসেবে, শব্দটা দেখেন, রাজনৈতিক জনগোষ্ঠী, আমরা পলিটিক্যাল কমিউনিটি। পলিটিক্যাল কমিউনিটি হতে হলে পলিটিক্যালি নিজেকে কী করে কনস্টিটিউট করতে হয়, এটাকে বলে কনস্টিটিউশন। ফলে এই যে সংবিধান বলে যে কথাগুলো আমি ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এটা কিন্তু আমাদের চিন্তাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমরা কিন্তু কিছুতেই মৌলিক চিন্তা করতে পারছি না। বর্তমান সরকার কি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে, বা যে প্রত্যাশা মানুষের রয়েছে? অথবা আমি যদি সরাসরি বলি, আপনি বলছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে পারে, এই ব্যর্থ শব্দটা আপনি কেন নিয়ে আসছেন? আমি ব্যর্থ হতে পারি কথা ঠিক এভাবে দেখেন, ব্যর্থ হবে হতাশা কান্দিকভাবে বলতে চাইছি। আমি বলতে চাইছি যে গণ অভ্যুত্থানের যে মূল যে জায়গাটা, সেখান থেকে তো সরে গেছে, যেটা আমি বলছি যে তারা সংবিধানের অধীনে চলে গেছে। দ্বিতীয়ত তারা চলে যাচ্ছে কিছু বাইরের বাহ্যিক কিছু সংস্কারের দ্বারা। বাহ্যিক সংস্কার দ্বারা তো আমরা কিছু হবে না। ফলে এই বিভিন্ন লক্ষণ দেখে আমি বলছি যে এটা জনগণকে হতাশ করবে। জনগণ যখনই হতাশ হবে, এটা ইনস্টেবিলিটি তৈরি করবে। এই ইনস্টেবিলিটিকে মোকাবেলা করার মতো যে এই ধরনের রাষ্ট্র কাঠামো থাকার দরকার ছিল, সেই ধরনের রাষ্ট্র কাঠামো একটু এলাবোরেটলি কি বলবেন যে জনগণের প্রত্যাশাটা যেভাবে আমরা বুঝতে পারছি বা আপনি যেভাবে মেন করছেন, সেটা যদি একটু খোলাভাবে বলেন, জনগণের প্রত্যাশার জায়গাগুলো কোথায়? জনগণের প্রত্যাশা খুব সরল। আমরা বাংলাদেশ, ছাত্ররা বারবার বলেছে, আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাই। তার এই যে নতুনভাবে গঠন করতে চাই, এই নতুনভাবে গঠন করতে চাওয়াটা মানে কি, এটা ব্যাখ্যা করা ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ। যে নতুনভাবে গঠন করা কি সংস্কার না, এগুলো বাদ দেন সংস্কার। তার নতুনভাবে গঠন করতে গেলে তার প্রথম আমার লাগবে যে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া, আমরা গঠন কী করে করবো এবং জনগণ কী করে ইনভলভ করবো, এটা হচ্ছে প্রথম কাজ। এখন সেখানে গেলেই আপনি তখন আলোচনা করতে পারেন যে আমাদের, ধরা যাক, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের রূপটা কেমন হবে। আপনি আলোচনা করতে আমাদের জুডিশিয়ারি রূপটা কেমন হবে, জুডিশিয়ারির সঙ্গে আমাদের এক্সিকিউটিভ পার্থক্যটা আমাদের কী হবে। আপনি আমাদের কনস্টিটিউশনে প্রেসিডেন্টের ক্ষমতা, এটা কি আদৌ প্রেসিডেন্সিয়াল হবে নাকি প্রধানমন্ত্রী ভিত্তি বা পার্লামেন্টারি, ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি ধরনের সরকার, তাও তো আমরা জানি না। অথবা আমরা তো নতুন ইনোভেটিভ করতে পারি। বাংলাদেশের জনগণ তাদের যে ধরনের রাষ্ট্র গড়ে তুলবে, সেক্ষেত্রে তো নতুন কিছু উপাদান যুক্ত করতে পারে। তাহলে আমরা কিছুই করতে দিলাম না,
আমরা সিম্পলি এক্সিস্টিং সংবিধানকে সংস্কার করতে বসে পড়লাম, যে যার কোনো ভিত্তি নেই, যার কোনো লেজিটিমেসি নেই, এটাই তো আপনার বিপদের জায়গা। এই কারণে আমি বলছি যে এই সরকার তো সেদিক থেকে তো আমাদেরকে যথেষ্ট পরিমাণ উৎসাহিত করতে পারছে না। আমাদের প্রত্যাশাকে মেটাতে পারবে এই লক্ষণগুলো দেখেই তো আমরা বলছি। আপনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও কথা বলেছেন, বিশেষ করে স্বার্থ রক্ষা করতে গেলে বর্তমান সরকারও বিপদে পড়তে পারে, সেই জায়গাটা যদি বলেন। আন্তর্জাতিক স্বার্থের দিক থেকে আমি কিছু কথা পরিষ্কারভাবে বলতে চাই। সেটা হলো এই, দিল্লির এখন যে আমরা আচরণ দেখছি ক্রমাগত একটার পর এক এই সরকারের বিরুদ্ধে, দিল্লির দিক থেকে যদি আপনি তাকান, এই সরকারের সঙ্গে কিন্তু বন্ধুত্ব রক্ষা করাটা ছিল সবচেয়ে সঠিক কূটনৈতিক পদক্ষেপ। এটা হচ্ছে তার দিল্লির দিক থেকে। তাহলে আমরা ভাববো যে দিল্লি কেন এরকম করছে না, এটা ভাববার একটা মাত্র যুক্তি যে আমি মনে করি আমি সঠিক। সেটা হলো আমরা যেটাকে গ্লোবাল সাউথ বলি, এই পুরো আমাদের মতো দেশ, এশিয়া, আফ্রিকা, এইসব দেশগুলোতে, এখানে ইসরায়েলের একমাত্র বন্ধু কিন্তু দিল্লি। ইসরায়েলের একমাত্র মিত্র সামরিক, কৃষি এবং শিক্ষা, একমাত্র মিত্র কিন্তু ইসরায়েল। এবং ইসরায়েলের যে ভূ রাজনৈতিক তার যে দৃষ্টিভঙ্গি, সেখানে তার কাছে প্রধান দুশ্মন কিন্তু মুসলিমস, আরব এবং দক্ষিণ এশিয়ার মুসলিম। একই সঙ্গে দিল্লিরও কিন্তু বিজেপির যে নীতি, সেখানেও কিন্তু প্রধান শত্রু কিন্তু মুসলমান। ফলে আপনি স্বভাবতই আমাদের ভূরাজনৈতিক যে এখনকার যে প্রেক্ষাপট, সেখানে আপনি ভারতকে কোনোভাবে মৈত্রীর জায়গায় আনতে পারছেন না, এবং ভারত এটা ক্রমাগত করতে থাকবে। এটা একটা বিপজ্জনক জায়গা। সেই ক্ষেত্রে দেখেন, এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তারপরে কিন্তু রাষ্ট্র গঠনের কোশ্চেনটা সাংঘাতিক ইম্পর্টেন্ট হয়ে পড়ে। কারণ এই যে আমরা যুদ্ধটা, এই যে গণঅভ্যুত্থানটা হলো, খেয়াল করেন সৈনিকদের কথা আমরা কেউ কিন্তু বলছি না। এই পুরো অভ্যুত্থানে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তারা কিন্তু সাধারণ সৈনিক, ছাত্র, জনতা এবং সৈনিক, এই তিনের মৈত্রীর ভিত্তিতে কিন্তু গণঅভ্যুত্থানটা হয়েছে। ফলে আমাদের সৈনিক না শ্রমিক? সৈনিক। সৈনিক। জনতার মধ্যে শ্রমিক আছে। হ্যাঁ হ্যাঁ, জি। আমাকে এটা আমি খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। জনতা বলতে কিন্তু আমরা এখানে শ্রমিক থেকে আরম্ভ করা, ছাত্র থেকে আরম্ভ করা, আমরা বিভিন্ন রকম যারা চাকরিজীবী সকলের মধ্যে আছে। আমরা শ্রমিক আলাদা করে করি না, এটাও কিন্তু আন্দোলনটা দুর্বলতা। কারণ শ্রমিকদের থাকা উচিত ছিল, আলাদা করে থাকা উচিত ছিল। তো আমি মেনে নিলাম যে আন্দোলনের মধ্যে শ্রমিকরা এটা না থাকাটা দুর্বলতা, এবং হয়তো শ্রমিকদের কথা যদি আপনি যখনই বলবেন, তখন শ্রমিকরা এর সঙ্গে যুক্ত হবে, কারণ শ্রমিকরা ইতিমধ্যে আন্দোলন করছে। আপনি কিন্তু তাদের দিকটা কিন্তু আমরা কেউ কিন্তু দেখছি না। আমরা কিন্তু এই রাষ্ট্র সংস্কার নিয়ে খুব অতিশয় ব্যস্ত হয়ে আছি। তো এখন এই যে জায়গাটা, এই যে সৈনিকের কথাটা কেন বারবার আমি জোর দিচ্ছি, আপনাকে অবশ্যই একটা গণপ্রতিরক্ষা নীতি আপনাকে দাঁড় করাতে হবে। এই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে একটা বাধ্যতামূলক সামরিক শিক্ষা, এবং আমাদের যে পেশাদার সৈনিকরা যারা আছেন, আমাদের অত্যন্ত যোগ্য বিভিন্ন অফিসাররা রয়েছেন, আমাদের মনে হয় যে আমাদের তরুণদেরকে একটা বড় একটা অংশকে অবশ্যই তাদের একটা সৈনিক শিক্ষা তাদের দরকার। সামরিক শিক্ষাটা অত্যন্ত জরুরি, কারণ এছাড়া কিন্তু আমরা আমাদের প্রতিরক্ষাটা গড়ে তুলতে পারবো না। এবং এই শিক্ষাটা বড় কারণটা হচ্ছে যে আমরা যদি জনসম্পদকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পাই, যদি ধরুন ইন্টারমিডিয়েটের পরে আমরা যদি এরকম নিয়ম করতে পারি যে 2 বছর তারা বাধ্যতামূলক সামরিক শিক্ষা পাবে, এই 2টা বছর কিন্তু ডিসিপ্লিনে হয়ে যাবে। আমি একটা জনসম্পদ তৈরি করতে পারবো যারা কিন্তু ডিসিপ্লিন, এবং খুব ভালোভাবে তাকে টেকনিক্যাল বলুন কি লিবারেল বলুন, বা যে কোনো আগামী দিনে লিডার তৈরি করা বলুন, একটা ভালো একটা শিক্ষা দিতে পারবো অনেক ডিসিপ্লিন একটা আমরা একটা পরিবেশের মধ্যে। এই ডিসিপ্লিন পরিবেশটা যখনই আমরা চিন্তা করব, তার সঙ্গে আমরা কিন্তু আমাদের এখনকার যে বিশ্ববিদ্যালয় যে শিক্ষায়তনগুলো আছে, সেটাকেও আমরা এর সঙ্গে যুক্ত করতে পারবো। এখন ডিসিপ্লিন শব্দটা একটা নেতিবাচক দিক আছে। ডিসিপ্লিন বলতে আমরা সব কিছু একটা বল প্রয়োগের দ্বারা, কোনো আবেগ, কোনো চিন্তা ছাড়া একটা সিম্পলি একটা কী বলে এক কাতারে সব কিছু, এই অর্থ কথাটা বলছি না। শৃঙ্খলা মানে আমাদের যে রাষ্ট্র, আমাদের যে ইচ্ছা, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে অভিপ্রায়, আমাদের যে সত্তা, এটিকে রক্ষা করার ক্ষেত্রে আমার যে চেতনাগত রূপান্তরটা আমার দরকার, আমাদের যে ঐক্যবোধ দরকার, যেখানে আমরা সকলে একই রকম করে ভাবতে পারি। আমাদের মেলা ব্যক্তি স্বার্থ থাকতে পারে, কিন্তু আমরা যেন একরকম ভাবতে পারি, তার জন্য আপনাকে অবশ্যই একটা কর্মসূচি আপনাকে হাতে নিতে হবে। সেক্ষেত্রে শিক্ষাকে
মানে আমাদের সাধারণ যে শিক্ষাকে এটাকে সামরিক শিক্ষা থেকে আলাদা না রাখাটাই আমাদের জন্য মঙ্গল। দেখুন প্রোক্লেমেশনটা কি, বলতে হবে যে আমি জনগণ এই তারিখে আমরা এটা চেয়েছি, এটা হয় না, এটা চেয়েছি, এটা হয় না, অতএব আমরা আজকে বাংলাদেশে এইটা নতুন। ওই জায়গা থেকে আমার প্রশ্ন, ওই জায়গা থেকে প্রশ্ন, অর্থাৎ ফ্যাসিবাদী সরকারে রেখে যাওয়া যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার অধীনে কেন শপথ নিতে হবে? জি, তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে এখনো কেন রাখা হচ্ছে? আপনার কি মনে হয় এর মধ্যে কি? এটা তো আপনাকে ডক্টর ইউনূসকে অথবা আমাদের সেনানায়ককে প্রশ্ন করতে হবে, এটার তো কোনো উত্তর আমার জানা নাই, কারণ আমার যুক্তিতে এটা মেলে না। তাকে না রাখলে কি সমস্যা হতে পারে এখন? মানে আপনি তো সংবিধানকেই অস্বীকার করার কথা বলছেন বা নতুন গঠনতন্ত্র কথা বলছেন, সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে সাংবিধানে কি সংকট তৈরি হতে পারে? আমার কাছে আমি কোনো সাংবিধানিক সংকট দেখি না। পপুলার সভারেন্টি অবশ্যই, যেহেতু জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী, ফলে জনগণ যে কোনো সময় বলতে পারে যে আমাদের যাকে আমরা নির্বাচিত করেছি তিনি রাষ্ট্রপ্রধান কি তিনি প্রেসিডেন্ট, আপনি যে নামই দেন না কেন, এবং তিনি আগামী গঠনতন্ত্র প্রণীত হওয়া পর্যন্ত তার আদেশ ক্রমে দেশ চলিবে। খুব সিম্পল। আপনি সামরিক শাসন কী করে করেন? আপনি আশা বলেন যে আজকে থেকে সংবিধান স্থগিত, আজকে থেকে সামরিক ফরমানের দ্বারা দেশ চলিবে, তা আপনি এই ক্ষেত্রে বলতে পারেন না কেন? মানে কি সমস্যা কনস্টিটিউশন? আমাকে বলুক না লিগ্যাল আইনজীবীরা, বলে তো আমি মেনে নেব। যদি মনে করি যে সামরিক শাসকরা পারে আর আপনার গণ-অভ্যুত্থানের কোনো নেতারা পারবে না, এটা কথা হলো নাকি? এটা তো যুক্তিতে মিলল না। আপনি তো নিশ্চয়ই তারা বলতে পারে যে আমরা জনগণের পক্ষে, জনগণের অভিপ্রায়ের পক্ষে, জনগণ চেয়েছে বলে আমরা এসছি এবং আমরা নির্বাচিত। যারা মনে করে এরা নির্বাচিত না, স্ট্রং, এদেরকে তো রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে, এদেরকে তো বহু লোক শহীদ হয়েছে নির্বাচিত করতে। তাহলে এখান থেকে এসে তারা অতি সহজে বলতে পারে যে আমরা বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করলাম এবং আমাদের প্রথম দায়িত্ব হলো এক নতুন গঠন। আমরা একটু ছাত্রদের প্রসঙ্গ আনতে চাই। ছাত্ররা যে জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে তারা গণ অভ্যুত্থানের সৃষ্টি করলে, অবশ্যই জনতাকে নিয়েই যে অভ্যুত্থানের সৃষ্টি হবো, তার পরবর্তীতে এসে ছাত্রদের এই মুহূর্তে যে অ্যাক্টিভিটিস সেটি নিয়ে নানান ধরনের মতামত গড়ে উঠেছে, আপনার মন্তব্য কি? তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকতে পারে যে আমাদেরকে নতুন রাজনৈতিক দল আজকে হোক বা কালকে হোক এটা করতে হতে পারে, এটা থাকবে। তো আমি যতটুকু জানি এটা তাদের ডমিনেন্ট চিন্তা না, এটা তাদের মধ্যে একটা চিন্তা রয়েছে এবং এটা অস্বাভাবিক কিছু না। তারা যেটা দেখছি, আমি অতটা বাইরে থেকে যেটা দেখছি, তারা এক ধরনের নাগরিক অধিকার আদায়ের লড়াই তারা চালাতে চায়। কিন্তু তারাও সম্ভবত একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চায়। এবং আমরা যদি আমাদের অতীত যে অভ্যুত্থান বা আন্দোলনগুলো, ছাত্র আন্দোলনের কথা বলছি আমি, সেই ছাত্র আন্দোলন তারাই কোথায় এটা ঘোষণা দিয়েছে আমরা নতুন রাজনৈতিক না, এরকম কিছু বলেন। তবে তারা বলছে জনগণ যদি মনে করে তাহলে একটা রাজনৈতিক দল গঠন করা যেতে পারে। কিন্তু আমি যেটা আপনাকে তথ্যটা দিচ্ছি যে ইতিমধ্যে তো বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন ধরুন গণ অধিকার পরিষদ ছাত্রদের মধ্যে থেকে গড়ে উঠেছে, তাদের তো একটা অলরেডি রাজনৈতিক সংগঠন রয়েছে। আরো অন্যান্য কিছু কিছু রাজনৈতিক প্রক্রিয়া আগে থেকে ছিল, হ্যাঁ, সেটা আপনার গণতান্ত্রিক শক্তি তা আগে গঠিত হয়েছিল, এটা নতুন কিছু না, আন্দোলনের আগে ছিল ওটা। বরং আমি উল্টাটা দেখছি যে তারা রাজনৈতিক দল হওয়ার চেয়ে তারা আন্দোলনের দিকে, তাদের গোছানোর দিকে তাদের মূল মনোযোগটা, এটা আমি যেটা দেখছি এটাই বলছি আপনাকে। এখন তাদের মধ্যে একটা নতুন রাজনৈতিক দল করবার একটা প্রয়োজনীয়তা তারা বোধ করতেই পারে। এটা খুব অযৌক্তিক কিছু না। অযৌক্তিক নিয়ে কেন বলি, আপনাকে যেহেতু আপনার অনেক সময় রাজনৈতিক দলগুলো শুধু নির্বাচন চাইছে যে আমাদেরকে 3 মাসের মধ্যে নির্বাচন দাও, আমাদের 6 মাসের মধ্যে নির্বাচন দাও, ফলে তারা নিশ্চিত না যে আদৌ এই সরকার এই কতটুকু সংস্কার করবার আগে রাজনৈতিক দলগুলো এইসব দাবির প্রতি তাদের হয়তো বা তার একটা নতুন জানা হতে পারে। তারা হয়তো যদি তারা কোনো কারণে মেনে নেয়, তারা স্বভাবতই তারা তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে আশা, এটা তারা দেখবে যেটা ব্যাহত হচ্ছে। ফলে সেই জন্য তাদের একটা দল গঠনের একটা প্রস্তুতি থাকতে পারে। আমার কাছে তথ্যগতভাবে এরকম কোনো প্রমাণ নেই। আমি দেখেছি তারা যে নাগরিক কমিটির করার কথা বলছে, এটা নাগরিক অধিকারের জন্য এটা হতেই পারে, কারণ নাগরিক অধিকার রক্ষা করার একটা তাদের একটা আকাঙ্ক্ষা থাকতে পারে। অতীতের যে ছাত্র আন্দোলনগুলো আমরা দেখেছি, ছাত্র নেতৃত্বে যারা ছিলেন তারা তাদের মূল কাজটি করে পরবর্তীতে তারা যার যেটি কাজে সেই জায়গায় ফিরে গেছেন। এখনকার ছাত্র নেতৃত্ব বা আমরা যদি একটু কম্পারিজনের জায়গায় আসি, তুলনা করলে বেসিক কোনো পার্থক্য কি চোখে পড়ে আপনার? বেশ পার্থক্য। আমি আপনাকে গুণগত পার্থক্য বলি, দেখুন মোটা দাগে 69 খেয়াল করেন যে আন্দোলনটা গড়ে উঠেছিল 6 দফা কেন্দ্রিক। 6 দফা কেন্দ্রিক আন্দোলন গড়ে ওঠার পরে মানে নেতৃত্ব ছিল পলিটিক্যাল পার্টির হাতে।
পরবর্তীকে 6 দফাকে আরও এগিয়ে নেবার জন্য যেহেতু পাকিস্তানি শাসকরা শেখ মুজিবকে জেলে রাখছে এবং আওয়ামী লীগকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, ফলে এই আন্দোলনটা যেন মার না খায়, এটা যেন ঝিমিয়ে না পড়ে, তার জন্য অত্যন্ত মানে কৌশলী, আপনারা সিরাজ আলম খানের নাম জানেন, তিনি এইসব ক্ষেত্রে অত্যন্ত কৌশলী ছিলেন। তিনি তখনই এই 11 দফা ছাত্রদেরকে তিনি সংগঠিত করেন। দেখেন 11 বছর পেছনে তার যে নিজের যে বক্তব্য ছিল, আপনি দেখবেন তার বিভিন্ন ইন্টারভিউতে আপনি পাবেন যে তিনি বলছেন আমি 6 দফার অনেক কিছু কম্প্রোমাইজ করেও এই ঐক্যটা করেছি, কারণ 11 দফা থাকাটা খুব জরুরি, যাতে মূলত এই আমরা 6 দফার আন্দোলনটা এগিয়ে যায়, নাম্বার 1। অন্যদিকে বাম এবং অন্যান্য জাতীয়তাবাদী শক্তি তারা যেন একসঙ্গে থাকে। ফলে দেখা গেল যে সিরাজ আলম খানের এই যে কৌশলটা ছিল অত্যন্ত সঠিক, এবং বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল তখন তো ছাত্ররা স্বভাবতই তাদের পড়াশোনায় ফিরে যেতে পেরেছে, ফলে ওটা একটা ভিন্ন একটা পরিস্থিতি। 69-এও কিন্তু ঘটনাটা একটু ভিন্নভাবে ঘটেছে। 69-এ ছাত্র আন্দোলন শুরু করেছিল 10 দফা, ঠিক আছে, 10 দফা ছাত্ররা শুরু করেছিল, এবং আন্দোলনটা যখন দানা বেঁধেছিল একটা ধারা ছিল যারা চেয়েছে ছাত্র আন্দোলনটা ইন্ডিপেন্ডেন্টলি গড়ে উঠুক, কিন্তু বড় যে ধারাটা এটা চেয়েছিল বিভিন্ন দলের অধীনে, আবার তারা যার নিজ নিজ দলের অধীনে আন্দোলনটা নিয়ে গেছে। মানে ছাত্রদের আন্দোলনটা বেনিফিট করেছে রাজনৈতিক দলগুলোকে। যারা বিএনপি করতো তারা বিএনপি দিকে চলে গেছে, যারা আপনার ছাত্রলীগ করতো তারা অবশ্যই আওয়ামী লীগের দিকে চলে গেছে। ফলে তখনও কিন্তু ঐক্যটা ছিল এরশাদ বিরোধী আন্দোলনের একটা ঐক্য, এবং তারা ফিরে যেতে পেরেছে। বড় কোনো আপনার স্বপ্ন, বড় কোনো রাজনৈতিক প্রকল্প সে সময় ছিল না এরশাদকে উৎখাত করা ছাড়া। মানে এখনকার যে রাষ্ট্র প্রকল্প, এখনকার যে রাষ্ট্র চিন্তা, নতুনভাবে গঠন করবার যে চিন্তা, এটা এরশাদের পরে যে ব্যর্থতা আমরা দেখেছি বাংলাদেশ রাষ্ট্রে, সেই ব্যর্থতা থেকে উদ্ভূত। ফলে এখনকার স্বপ্নটা ভিন্ন, এবং এখনকার যে আন্দোলনটা এটা শুরু হয়েছে ছাত্রদের দ্বারা, এবং আমার ধারণা ভবিষ্যতে এটা শেষ হবে ছাত্রদের দ্বারা। কারণ আমরা বুঝতে পারছি যে তারা যাদেরকে তারা আস্থার প্রকাশ এনেছিল তারা যথেষ্ট পরিমাণ তারা তার জন্য যথেষ্ট যোগ্য নন। ফলে ছাত্রদের সামনে আসলে আর সামনে কোনো পথ নাই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া। শেষ কোশ্চেন আপনার কাছে, নির্বাচন নিয়ে যারা দাবি করছেন যে যতটা সম্ভব দ্রুত নির্বাচনের প্রস্তাব তারা করছেন, দাবি জানাচ্ছেন অনেক রাজনৈতিক দল, আপনার এক্ষেত্রে স্ট্রেট মন্তব্য কী হবে যে সংস্কার পূর্ণরূপে না করে, বা আপনি তো সংস্কারের সঙ্গে একেবারে দ্বিমত পোষণ করছেন যে পুনর্গঠন না হওয়া পর্যন্ত সংবিধান, বা আমি প্রশ্নটা আবার বলি, সেটি হচ্ছে যে আপনার কাছে আমার শেষ কোশ্চেন, অনেকেই নির্বাচন নিয়ে প্রশ্ন করছেন বা প্রশ্ন তুলছেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি তুলছেন, আপনার স্ট্রেট মন্তব্য কী হবে? একেবারে সংবিধান বা গঠনতন্ত্র, আপনার বক্তব্য অনুযায়ী গঠনতন্ত্র নতুন করে না করা পর্যন্ত কোন ধরনের নির্বাচন নয়? না, আমি এই ধরনের কোনো ফ্যানাটিক জায়গায় থাকবো না, কারণ রাজনীতি অলওয়েজ কম্প্রোমাইজ, রাজনীতি অলওয়েজ আলাপ আলোচনা বলা। আমি আমার কথা বলে যাব, কিন্তু তার মানে এই নয় যে এখন যদি কিছু অর্জন করা যায় এটা আমরা অর্জন করবো না, অবশ্যই আমরা অর্জন করবো। রাজনৈতিক দলের প্রতি আমার বিনীত অনুরোধটা থাকবে এরকম যে তারা যে নির্বাচনের কথাটা বলছে, নির্বাচন তো দুরকম হতে পারে, একটা গণপরিষদের নির্বাচন গঠনতন্ত্র প্রণয়নের জন্য, আর হচ্ছে আপনার সরকার গঠনের জন্য নির্বাচন। তো তাদের বক্তব্যের মধ্যে কিন্তু আমরা এই পার্থক্যটা দেখছি না। মানে দেখা গেল তারা রাজনৈতিকভাবে খুব অসচেতন, মানে এখনকার যে কর্তব্য আমাদের, এই কর্তব্য ব্যাপারে তারা খুব সচেতন নন। তারা যদি মনে করেন না ফরামতের সঙ্গে আমরা নতুন গঠনতন্ত্রের একমত না, কিন্তু আমাকে যে সংস্কার চাই, তো সেটা তো তারা পরিষ্কার করে বলছেন না কিন্তু যে কী ধরনের সংস্কার তারা চান, কেমন করে চান। কারণ আমরা শুধু দেখছি যে উপর থেকে কিছু কমিশন আপনি বসিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা আমি মনে করি যে এটা স্টেবল কোনো সংস্কার বা এটা রিয়েলি মিনিংফুল কোনো সংস্কার দিকে আমাদেরকে নেবে না। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এবং তারা নিশ্চয় কম্পিট করে ক্ষমতার জন্য, এটা দোষ দেখি না আমি মনে করি এখানে দোষটা কোথায় আসে, যে দোষটা আসে যে যখন আপনি এই ক্ষমতার লড়াইটা করেন এবং সেখান থেকে কিন্তু আপনি যখন ভুলে যান যে এই গণ অভ্যুত্থানের যে সরকার, এই সরকারেও কিন্তু আপনার সমর্থনে এসছে। কারণ বিএনপি বলুন কি জামাত বলুন, তাদের কর্মীরাও কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে। ফলে তারা কিন্তু ক্ষমতায় দল আকারে নেয়, তারা ক্ষমতায় কিন্তু কিভাবে আছে একটা নাগরিক হিসেবে, ঠিক আছে, একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই হিসেবে তারা আন্দোলন ছিলেন। তাহলে তাদের মনে উচিত হবে
যে তারা একটা কেয়ারটেকার মতন, তারা একটা কেয়ারটেকার শব্দ খুব ভালো শব্দ না, তারা অনেকটা নিরীক্ষণ করবার জন্য, পর্যবেক্ষণের জন্য তাদের একটা ন্যাশনাল কমিটির দাবিটা করার তার জন্য অত্যন্ত বেশি উপযুক্ত ছিল। আমি যদি আজকে বিএনপি থাকতাম তাহলে আমি বলতাম যে না, এই সরকার করুক, যতদিন নতুন গঠনতন্ত্র করুক কি সংস্কার করুক, অসুবিধা নেই, কিন্তু আমরা একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করতে চাই, যেখানে আমরা রাজনৈতিক দলগুলো থাকতে চাই, যাতে এই প্রক্রিয়াতে আমরা সহায়তা করতে পারি। মানে কার্যত রাজনৈতিক দলকে আপনাকে অবশ্যই ক্ষমতা আনতে হবে। ব্যাপারটা এমন নয় যে এখন যারা ক্ষমতা এসছেন তাদেরকেই ক্ষমতা থাকতে হবে এবং তারা রাজনৈতিক দলের প্রতিপক্ষ, এটা খুব ক্ষতি করবে। কারণ আপনি বিএনপিকে বাদ দিয়ে বা বিভিন্ন রাজনৈতিক দলকে বাদ দিয়ে তো আপনি বাংলাদেশের কোনো ইতিবাচক কিছু করতে পারবেন না। সবশেষে তারাই আপনি তাদের সঙ্গে নেগোশিয়েট করতে হবে। আপনি রাজনৈতিক দলকে একদম আন্ডারমাইন করে কিছু করতে পারবেন না, এটা ঠিক নয়। এটা কৌশলের দিক থেকে অত্যন্ত ভুল হবে, এবং বিএনপির দিক থেকেও এটা ঠিক হবে, ভুল হবে মারাত্মক, যে আমাদের সঙ্গে তারা কোনো নেগোশিয়েট করবে না। মানে আমরা যারা ভিন্ন কথা বলছি, বিএনপি কথা বলছি না, তাদের দিক থেকে এটা মারাত্মক ভুল হবে। কারণ এই বিভেদটা আমি চাই না। কারণ আমি চাই যে তারা যদি কোনো ভালো প্রস্তাব থাকে সেটা মেনে নিতে চাই, বা তারা বলতে হবে ফরাদ ভাই এটা এখন আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না, আচ্ছা আসেন আমরা কতটুকু দিতে পারি খেয়াল করেন, ভেরি গুড। এটাই তো ন্যাশনাল কনস্ট্রাকশন বলি আমরা, এটাকে তো গঠন বলছি আমি, যে আজকে হয়তো আমি পুরোটা আমি পাচ্ছি না, এতটুকু তো পাচ্ছি। এখন তো শেখ হাসিনাকে তো আমরা এখান দেশ থেকে অন্তত দিল্লি পর্যন্ত পাঠাতে পেরেছি, সেখানে শেখ হাসিনা যেন ফিরে না আসে এইটাতে তো আমরা একমত হতে পারি, যে শি শুডন্ট কাম ব্যাক, মানে নো ওয়ে, এটা তো একমত হতে হবে। আমরা শেষ করছি। অনেক ধন্যবাদ ফরহাদ মহাজার আপনাকে। দর্শক, আমাদের আরও কিছু আলোচনা নিশ্চয় ছিল, সময়ের অভাবে করতে পারছি না। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমরা আবারও কথা বলবো রাষ্ট্রচিন্তক ফরহাদ মহাজারের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি।